আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোকো X3 Pro। যে ডিভাইসটি রিলিজ পাওয়ার পর থেকে এই ডিভাইসটি নিয়ে চলছে প্রচুর পরিমাণে হাইপ হবেই না কেন। স্ন্যাপড্রাগনের 860 এর প্রসেসর, ফ্ল্যাগশিপ পারফরমেন্স, 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ থাকছে আরও অনেক আকর্ষণীয় ফিচার। পোকো X3 Pro আমি গত বেশ কিছুদিন ধরে ব্যবহার করে আসছি। আজকের ভিডিও জুড়ে কথা বলবো পোকো X3 Pro নিয়ে এবং জানাবো রিয়েল লাইফ ইউজে ডিভাইসটি কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ QBiT। তাদের কাছে এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন 27 থেকে 28 হাজার টাকার মাঝে। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। QBiTের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপে। QBiT সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। তো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ফোনটি প্রথমে হাতে নিয়ে যেটা মনে হয়েছে এই ফোনটি অনেক ভারী এবং একটু মোটা। ডিভাইসটি ওজনে 215 গ্রাম, প্লাস্টিক বডি। ডিজাইনটা হুবহু পোকো X3 এর মতোই, তবে এখানে পিছনে দুই পাশে ম্যাট ফিনিশ এবং মাঝখানে গ্রেডিয়েন্ট ফিনিশ এবং এখানে বড় করে লেখা আছে পোকো। আর ক্যামেরা মডিউলটা মাঝে একটু ব্যাকআপ্পা ক্যামেরা ডিজাইন। এখানে ক্যামেরা বামটা একটু বড়। ফোনটা এক হাতে ব্যবহার করাটা একটু টাফ। প্লাস্টিক বডি বিষয়টা ভালো লাগেনি, দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অবশ্যই ব্যাক কভার ব্যবহার করতে হবে। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন। এখানে লক বাটনে পেয়ে যাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ফোন, 100% অ্যাকুরেট বলবো। নিচের দিকে পাচ্ছেন স্পিকার গ্রিল। পোকো X3 Proতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি বেশ লাউড পেয়েছি। তবে এখানে একটা সমস্যা আমি ফেস করেছি, সেটা হচ্ছে এর নিচের যে স্পিকারটা রয়েছে এর সাউন্ড কোয়ালিটি যতটা লাউড, উপরে যে স্পিকারটা রয়েছে এর সাউন্ড ততটাও লাউড না। এ কারণে যখন আপনি গেমস খেলবেন কিংবা যখন কোনো মিডিয়া কন্টেন্ট উপভোগ করবেন তখন একটু ডিস্টরশন লাগবে, যেটা অবশ্যই ফিক্স করা উচিত ছিল। চলে আসলাম জিও T19 এর ফুল রিভিউ নিয়ে। এই ফোনটা কি ফিচার স্মার্টফোন বলতে অনেক ফিচার এখানে থাকছে। ডিভাইসটির নিচের দিকে আরও পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক এবং USB Type-C চার্জিং পোর্ট। ডিভাইসটির বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে দুইটি সিম কিংবা দুইটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন একটি হাইব্রিড সিম স্লট, যেটা অবশ্যই ডেডিকেটেড সিম স্লট হলে ভালো হতো। আপনি এক্সট্রা একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারতেন, যেখানে এই সুযোগটা নেই। কথা বলবো ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল HD+ রেজলিউশনের LCD প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেটের। LCD প্যানেলের ডিসপ্লে হিসাবে এই ডিসপ্লেটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। কালার অ্যাকুরেসি বেশ দারুণ, প্রত্যেকটি কালারই ভালোভাবে ফুটে উঠেছে ডিসপ্লেতে। 120 হার্জ রিফ্রেশ রেটের কথায় আসলে এখানে সিস্টেম অ্যাপস এবং থার্ড পার্টি অ্যাপসে একই সাথে হায়ার রিফ্রেশ রেটের স্মুথনেসটা পেয়েছি। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অ্যাপসগুলো ব্যবহার করার সময় স্ক্রল করে খুব স্মুথ একটা ফিল পেয়েছি। ডিসপ্লে টাচ রেসপন্স ভালো, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। আর ডিসপ্লেটা ব্রাইট, সানলাইট ভিজিবিলিটি বলবো চমৎকার। এখানে সেটিংস অপশন থেকে আপনি ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। তবে ডার্ক মোড ব্যবহার করার সময় একটা সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে ডার্ক মোড যখন আপনি ব্যবহার করবেন তখন দেখতে পারবেন যে লেখাগুলো যে আছে, এই লেখাগুলো সাদা সাদা হয়ে থাকে এবং এই লেখাগুলো এ কারণে খুব ভালোভাবে বোঝা যায় না। ওভারঅল LCD প্যানেল হিসাবে এই ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে। তবে এ দামে কিন্তু এর একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে Redmi Note 10 Pro Max, যেখানে অবশ্য অ্যামোলেড প্যানেল পাচ্ছেন। তবে যাদের LCD প্যানেল নিয়ে সমস্যা নেই তাদের কাছে এই ফোনটি খারাপ লাগবে না। আর এই ফোনটি ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 6। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 12 বেসড Android 11। তবে সবচাইতে বড় চমকটা রয়েছে এর প্রসেসরে। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 860 এর প্রসেসর, যে প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 855 প্লাসের সমান। আর গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর 865 এর সাথে কম্পেয়ার করলে দেখা যায় এই দুটি প্রসেসর খুবই কাছাকাছি। এখানে ক্রায়ো 485 এর একটি হাই পারফরমেন্স কোর A67 কোর, যার স্পিড 2.96 GHz, তিনটি মিডিয়াম পারফরমেন্স কোর যার স্পিড 2.42 GHz এবং চারটি লো পারফরমেন্স কোর যার স্পিড 1.8 GHz। এই ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 5,61,000, হিউজ। গিগবেঞ্চ অ্যাপসটা এখানে কাজ করেনি, তাই স্কোরটা দেখাতে পারলাম না। সো 860 প্রসেসরটি 865 এর কাছাকাছি বলাই যায়। রিয়েল লাইফ ইউজে ফোনটির পারফরমেন্স বেশ জোস পেয়েছি। মাল্টিটাস্কিংয়ে একসাথে অনেকগুলো অ্যাপ চালানো যায়, অ্যাপসগুলো খুব দ্রুত রান করে।
অ্যানিমেশন ট্রানজিশন স্পিড বেশ ফাস্ট পেয়েছি, কোথাও কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। এত কম দামে এত ভালো পারফরমেন্স আসলেই অবাক করার মতো। ডিভাইসটি দিয়ে 15 মিনিটের স্ট্রেস টেস্টে 44% পর্যন্ত হিট হয়েছে আর ব্যাটারি ড্রেন করেছে 7%। সো ওভারঅল 26 থেকে 27 হাজার টাকার মাঝে আপনি যদি ফ্ল্যাগশিপ পারফরমেন্স চান তাহলে পোকো X3 Pro এর বিকল্প নেই। তবে এই ফোনটির সফটওয়্যার বা MIUI-তে বেশ কিছু বাগ পেয়েছি, যেমন ফোনটি আনলক করার পরে স্লো অ্যানিমেশন, বেশ কিছু অ্যাপস মাঝে মাঝে ক্র্যাশ করে, ফোনে কথা বলার সময় মাঝে মাঝে প্রক্সিমিটি সেন্সরটা ঝামেলা করে এবং প্রক্সিমিটি সেন্সরটা অফ হয় না। এছাড়াও ক্যামেরা অ্যাপে ফোকাস করে ছবি তুললে ছবি উঠতে বেশ দেরি হয়। আশা করছি নেক্সট আপডেটে এই বাগগুলোর সমাধান আপনারা পেয়ে যাবেন। কথা বলবো এই ফোনটির গেমিং নিয়ে। গেমিংয়ে ফোনটি দিয়ে সর্বোচ্চ আলট্রা এইচডিআরে পাবজি খেলা যায়, যেখানে 60 FPS পর্যন্ত পেয়েছি। টানা খেলার পরেও কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। আর পাবজি খেলার সময়ও ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান করে। ভাই রে ভাই, পুরাই ফ্ল্যাগশিপ গেমিং ডিল। আর 30 মিনিট পাবজি খেলার পর ফোনটির এই জায়গাটায় একটু হিট করে এবং হিটটা চলে যায় 41 ডিগ্রি পর্যন্ত। হিটটা খুব দ্রুতই নেমে যায় কারণ ডিভাইসটিতে রয়েছে লিকুইড কুলিং, যে কারণে ফোনটি যখন হিট হয়ে যায় তখন খুব তাড়াতাড়ি এই ফোনটি আবার কুল হয়ে যায়। আর 1 ঘন্টা পাবজি খেলে 17 থেকে 18% পর্যন্ত চার্জ ড্রেন করে, যেটা আমার কাছে ভালোই লেগেছে। এছাড়াও কল অফ ডিউটি খুব ভালো অপটিমাইজড এই ফোনটিতে, গ্রাফিক্স ভালো আর নো ল্যাগ ইস্যু। এছাড়াও অ্যাসফাল্ট 9 খেলতে গিয়ে কোনো ধরনের সমস্যাই পাইনি। খুব দ্রুতই এই ফোনটি নিয়ে একটি গেমিং রিভিউ আমাদের চ্যানেলে চলে আসবে, সো স্টে সাবস্ক্রাইবড। কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5160 mAh এর বিশাল ব্যাটারি, আর বক্সেই পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে এই ফোনটি চার্জ হতে সময় নেয় 80 থেকে 85 মিনিটের মতো। আর একবার চার্জ দিলে 120 হার্জ রিফ্রেশ রেটে 5 থেকে 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি এবং 60 হার্জ রিফ্রেশ রেটে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা আমি ভালোই বলবো। ওভারঅল এই ফোনটির পারফরমেন্স নিয়ে আমার কোনো ধরনের অভিযোগ নেই। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ডিভাইসটির সামনে পেয়ে যাচ্ছেন 2.2 অ্যাপারচারের 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে 48 মেগাপিক্সেল মোডে তোলা ছবিগুলোতে বেশ ভালো ছবি পেয়েছি। ছবিগুলোতে ভালো শার্পনেস লক্ষ্য করেছি, তবে ডাইনামিক রেঞ্জ আরও একটু ভালো হলে বেটার লাগতো। হাইলাইটে তো ভালো ডিটেলস পাওয়া যায়, তবে শ্যাডো ডিটেলস একটু কম। এখানে ডিফল্ট মোডে তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে। পর্যাপ্ত ডিটেলস পেয়েছি এবং ডাইনামিক রেঞ্জও চমৎকার। আমি যদি এই ফোনটির ক্যামেরাকে রেডমি নোট 10 প্রো ম্যাক্সের ক্যামেরার সাথে তুলনা করি, তাহলে এই ফোনটির ক্যামেরা কিন্তু এতটাও পিছিয়ে নেই। ছবিগুলোতে কন্ট্রাস্ট একটু কম, তবে ছবিগুলো ন্যাচারাল। লো লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি পেয়েছি। নয়েজ ছিল খুবই কম, তবে নাইট মোডে ভালো রেজাল্ট দিয়েছে এক্ষেত্রে। ছবিগুলোতে রেডিশ একটা ভাব ছিল, শাটার একটু স্লো, তাই শক্ত হাতে ছবি তোলার প্রয়োজন হয়। পোর্ট্রেট মোডে ভালো ছবি পেয়েছি, তবে ছবিগুলো বিউটিফাই করার একটা চেষ্টা ছিল। এজ ডিটেকশন মোটামুটি পারফেক্ট। ভালো আলোতে ভালো ম্যাক্রো ছবি ক্যাপচার করতে পারলেও লো লাইটে ম্যাক্রো ক্যামেরা খুব একটা কাজের না। আর সামনের ক্যামেরায় খুব ভালো ছবি এসেছে ফোনটির মাধ্যমে, যেখানে খুব ভালো ফেসের ডিটেলস পেয়েছি। এছাড়াও ছবিগুলো ছিল ন্যাচারাল। এখানে হাইলাইটেও খুব ভালো ডিটেলস ধরে রাখতে পেরেছে। আর যেহেতু অ্যাপারচার কম, তাই লো লাইটেও খুব ভালো সেলফি এসেছে। ফোনটি দিয়ে ভিডিওতে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে ইআইএস কাজ করে না। তবে ফুটেজ কোয়ালিটি মোটামুটি। ইআইএস শুধুমাত্র 1080p 30 FPS এ কাজ করে, যেখানে মোটামুটি খুব ভালো স্টেবল ফুটেজ পেয়েছি। ওভারঅল এই ফোনটির ক্যামেরাকে যতটাও বাজে বলা হচ্ছে ততটাও বাজে না। তবে হ্যাঁ, এ দামে এই ফোনটির ক্যামেরা থেকেও রেডমি নোট 10 প্রো ম্যাক্সের ক্যামেরা আমার কাছে একটু ভালো লেগেছে, তবে দাম হিসাবে এই ফোনটির ক্যামেরা খুবই ভালো। সো ওভারঅল পোকো X3 Pro নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটির পারফরমেন্স বাজেট অনুযায়ী আপ টু দ্য মার্ক, এবং এই বাজেটে যত কম্পিটিশন আছে সব কম্পিটিশনের গুরু হচ্ছে পোকো X3 Pro। বেস্ট গেমিং পারফরমেন্স, বেস্ট মাল্টিটাস্কিং এবং ক্যামেরাও ভালো। একেবারে খারাপ না ক্যামেরা, এবং চলে। তবে ব্যাটারি ব্যাকআপ আর একটু ভালো আশা করেছিলাম। একমাত্র কনস আমার চোখে এই ফোনটির ডিসপ্লে, আর ডিসপ্লেটা হচ্ছে এলসিডি ডিসপ্লে। এ দামে অ্যামোলেড ডিসপ্লে দিলে আরও বেটার হতো। এখন আপনার যদি এলসিডি ডিসপ্লেতে সমস্যা না হয়, তাহলে আমি বলবো এ দামে চোখটা বন্ধ করেন, দোকানে যান অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন পোকো X3 Pro। লকডাউনের কারণে দোকানে যেতে না পারলে আপনারা কিউবিটের অফিসিয়াল পেজ থেকে এই ফোনটি অনলাইনেই অর্ডার করতে পারবেন। সো দাম হিসাবে পোকো X3 Pro আমার কাছে পারফরমেন্স ওয়াইজ সেরা ফোন। আপনাদের কাছে কেমন লেগেছে পোকো X3 Pro অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক গরম, এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে খুবই খারাপ লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।